আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইটির দ্বিতীয় অধ্যায় শক্তি। তো এই অধ্যায়টি শুরু করার পূর্বে চলো দেখে নিই এই অধ্যায় জুড়ে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো, এই অধ্যায়ের শুরুতেই আমরা পূর্বের ভিডিওগুলোতে কাজ ও শক্তি এই টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের সেই ধারাবাহিকতায় আমরা এই অধ্যায়টির সেকেন্ড টপিক বিভব শক্তির ধারণা নিয়ে ডিসকাশন করার চেষ্টা করব। তো ফার্স্টেই খেয়াল করো, বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। একটি রাবার ব্যান্ড বা ইলাস্টিক টেনে লম্বা করে ধরে রাখলে তার মধ্যে শক্তি জমা হয়। তো তুমি একটা রাবার বা একটা ইলাস্টিক টেনে যদি লম্বা করে ধরে রাখো, তাহলে তার ভেতরে শক্তি জমা হবে। আর এই শক্তি ব্যবহার করে কাজ করা যায়। কোন ধরনের কাজ? ধরো কোনো একটা বস্তু ছুঁড়ে দেওয়ার কাজ, যা কিনা আমরা গুলতি কিংবা ধনুকে ব্যবহার করে থাকি। তো স্প্রিং দিয়েও একই ধরনের কাজ করা যায়। কোনো একটা বস্তু স্প্রিং টেনে কোনো একটা বস্তুকে দূরে ঠেলে দেয়া যায়। তো এই কাজটুকু করা যাবে। অর্থাৎ স্প্রিং টানার কারণে ওই স্প্রিং এর মধ্যে এক ধরনের শক্তি জমা হয়। আর স্প্রিং এর এই শক্তিটাকে ব্যবহার করে আমরা কোনো একটি বস্তু দূরে ছুঁড়ে দিতে পারি। তো স্প্রিং দিয়েও একই ধরনের কাজ করা যায়। তাকে টেনে লম্বা বা চেপে সংকুচিত করলে তার ভেতরে শক্তি জমা হয়। একটা স্প্রিং কিংবা রাবার ব্যান্ড নিজে নিজে লম্বা হয় না, বাইরে থেকে বল প্রয়োগ করে একে লম্বা করতে হয়। এই লম্বা করার প্রক্রিয়ায় যে কাজ করা হয় সেটা রাবার ব্যান্ড বা স্প্রিং এর ভেতর শক্তি হিসেবে জমা থাকে। আর বস্তুর মধ্যে সঞ্চিত এই শক্তির নামই হচ্ছে বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। তো বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, তাহলে এটার ডেফিনেশন কি হবে? স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই বিভব শক্তি বলা হয়। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা ধনুকের ছবি। তো এই ধনুকের ক্ষেত্রে খেয়াল করো, এইটা হচ্ছে ধনুকটার রাবার ব্যান্ড বা একটা রাবার। তো এইটা যখন তুমি এটা স্বাভাবিক অবস্থায় আছে, যখন তুমি এটা টান টান করে ছেড়ে দিবে তখন এই রাবার ব্যান্ডটা এইখানে চলে আসবে। তো যখন হচ্ছে তুমি টান টান করে ছেড়ে দিচ্ছ ধনুকটাকে, রাবার ব্যান্ডটাকে, তখন এই তীরটা কিন্তু দূরে সরে যাবে। অর্থাৎ এই ধনুকের মধ্যে যে রাবার ব্যান্ড টানার কারণে রাবার ব্যান্ডটা এই অবস্থানে ছিল, এটা তার স্বাভাবিক অবস্থান। তো এই অবস্থান থেকে পরিবর্তন করে তুমি টেনে রাবার ব্যান্ডটাকে এই অবস্থানে আনলে, অর্থাৎ তুমি স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করলে এই রাবার ব্যান্ডটাকে, করে এই বস্তুটাকে তুমি এই অবস্থায় আনলে। আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করবে তাকে আমরা বলবো বিভব শক্তি। তাহলে দেখবে যে রাবার ব্যান্ডটাকে এই অবস্থানে টানার কারণে তুমি এই তীরটাকে অনেক দূরে ঠেলে দিতে পারছো, অনেক দূরে ছুড়ে দিতে পারছো। তো এই যে বস্তুটা দূরে ছেড়ে দিতে পারলে, এই কাজটা করতে পারলে, এজন্যই বলা হচ্ছে এইটা হচ্ছে এই ধনুকের মধ্যে সঞ্চিত বিভব শক্তি। তাই বলা হয় স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকেই বলা হয় বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। ওকে, এবার বিভব শক্তির ফর্মুলাটা কি হবে, অর্থাৎ আমরা কিভাবে বিভব শক্তির পরিমাপ করব, সেটার ফর্মুলাটা দাঁড় করানোর আগে আমরা কিছু কিওয়ার্ড নিয়ে আলোচনা করে নিব, যাতে করে তোমাদের বিভব শক্তির ফর্মুলাটা বুঝতে সহজ হয়। তো খেয়াল করো, ভর কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণই হচ্ছে ভর। তো এই যে একটা বস্তু দেখতে পাচ্ছ, এই বস্তুটা যতটুকু পদার্থ দিয়ে তৈরি সেটাই হচ্ছে তার ভর। তো ভরের একক কিলোগ্রাম। সাধারণত আমরা দৈনন্দিন জীবনে ওজনের একক কিলোগ্রাম ব্যবহার করে থাকি, কিন্তু তা কখনোই সঠিক নয়। ওজনের একক হচ্ছে নিউটন। আর ওজন কি জিনিস? পদার্থবিজ্ঞানের ভাষায় ওজনটা হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, সেটাই হচ্ছে বস্তুর ওজন। ওজনের একক নিউটন।
কোনো বস্তুর ভরকে যদি আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মান দিয়ে গুণ করি তাহলে বস্তুর ওজন পাওয়া যায়। ধরো এই বস্তুটার ভর দেয়া আছে 5 কেজি। এই বস্তুটার ভর দেয়া আছে 5 কেজি। তো তোমাকে বললো যে পৃথিবীতে এই বস্তুটার ওজন কত। তোমরা সবাই জানো যে পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ জি এর আদর্শ মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যদি প্রশ্ন তাহলে যদি জিজ্ঞাসা করা হয় এই বস্তুটার ওজন কত হবে, তাহলে আমরা বলবো ওজন, ওয়েট। তাই ওজনকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে ওজন ডব্লিউ ইকুয়ালস টু mg, অর্থাৎ বস্তুর ভরকে যদি আমরা অভিকর্ষ ত্বরণের মান দিয়ে গুণ দেই তাহলে এই বস্তুটার ওজন বের হয়ে আসবে। তো এই বস্তুটার ভর হচ্ছে 5 কেজি। তো এখানে আমরা 5 লিখলাম এবং অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে 9.8। তাহলে এই বস্তুটার ওজন হবে 5 ইন্টু 9.8। ক্যালকুলেশন করে যত আসে সেটা এত নিউটন। ওকে। তো এরপরে খেয়াল করো অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কি জিনিস। তো অভিকর্ষ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হচ্ছে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। আর ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার। ওকে, এবার আমরা বিভব শক্তির ধারণা বা কনসেপ্ট অফ পটেনশিয়াল এনার্জি নিয়ে আলোচনা করব। তো খেয়াল করো এম ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় ওঠাতে কৃতকার্য হচ্ছে বস্তুতে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ। তো খেয়াল করো এইখানে একটা বস্তু, আমি যদি এম ভরের কোনো বস্তুকে এই অবস্থান থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় উঠাই, তাহলে বস্তুটা কতটুকু সরলো, এইচ মিটার উচ্চতায় সরলো এম ভরের একটা বস্তু। তো এই উচ্চতায় উঠাতে আমার কাজ করতে হয়েছে নিশ্চয়ই। তো এই কৃত কাজটুকুই বিভব শক্তি হিসেবে জমা হবে। তো আমি যদি বিভব শক্তিকে ই দ্বারা প্রকাশ করে থাকি, ই ফর এনার্জি, তাহলে বিভব শক্তি ইকুয়ালস টু কৃত কাজ, অর্থাৎ ই ইকুয়ালস টু ডব্লিউ। যেহেতু উচ্চতায় উঠাতে কৃতকাজই হচ্ছে সঞ্চিত বিভব শক্তির পরিমাপ, তাহলে বিভব শক্তি যদি ই দ্বারা প্রকাশ করে থাকি তাহলে এই বিভব শক্তিটা হচ্ছে এই কৃতকাজের সমান। এখন এই এম ভরের বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে এইচ মিটার উচ্চতায় উঠাতে কৃতকাজ কতটুকু হয়েছে? কৃতকাজ হয়েছে, আমরা জানি কাজ হচ্ছে বল ইন্টু বলের দিকে সরণ। তাহলে এখানে বল হচ্ছে এফ এবং বলের দিকে কতটুকু সরণ হয়েছে? এইচ মিটার সরণ ঘটেছে। এবার খেয়াল করি আমরা এফ, আবার আমরা জানি এফ ইকুয়ালস টু এম জি। তো এফ ইকুয়ালস টু এম এ। তো এখানে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করা হয়েছে, যেহেতু অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে। অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে, কিন্তু আমরা বস্তুটাকে উপরে উঠিয়েছি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ জি এর বিরুদ্ধে কাজ করেছি। তাহলে এখানে এফ ইকুয়ালস টু এম জি এবং এখানে আছে এইচ। তাহলে বিভব শক্তির ফর্মুলা হচ্ছে ই ইকুয়ালস টু এম জি এইচ। তো বিভব শক্তিকে ই বা ইপি দ্বারা প্রকাশ করা হয়। ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি। ওকে, ইপি ইকুয়ালস টু এম জি এইচ, অর্থাৎ বিভব শক্তি হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতার মান। তো আমরা যদি এখানে খেয়াল করি বিভব শক্তি ইকুয়ালস টু বস্তুর ওজন ইন্টু উচ্চতা। তো বস্তুর ওজন কতটুকু? বস্তুর ওজন হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণের মান এবং উচ্চতা হচ্ছে এইচ। তাহলে বিভব শক্তি ইকুয়ালস টু এম জি এইচ, অর্থাৎ ইপি ইকুয়ালস টু এম জি এইচ। অর্থাৎ বিভব শক্তি হচ্ছে বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু হলো উচ্চতার মান। তো লেটস ডু আ সিম্পল ম্যাথ। তো এতক্ষণ আমরা যে কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করলাম সেটাকে কাজে লাগিয়ে চলো একটা ম্যাথ করে নেওয়া যাক। তো খেয়াল করো এখানে 5 কেজি ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় উঠালে বিভব শক্তি কত হবে। তো এখানে খেয়াল করো বস্তুর ক্ষেত্রে ভর দেয়া আছে 5 কেজি, অর্থাৎ আমাদের এম এর ভ্যালু দেয়া আছে এবং বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় উঠানো হয়েছে, তাহলে আমাদের এইচ এর ভ্যালু দেয়া আছে, বলা হয়েছে বিভব শক্তি কত হবে।
তো আমরা বিভব শক্তির ফর্মুলাটা দেখে এসেছি যে বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করে থাকি। ইপি মিন্স পটেনশিয়াল এনার্জি, ইপি, অথবা সিম্পলি ই দ্বারাও প্রকাশ করা যায়। ইপি ইকুয়ালস টু mgh, অর্থাৎ বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতার মান। তাহলে এখানে বস্তুর ভর বলা হয়েছে 5 কেজি, 5 ইন্টু অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 এবং উচ্চতা বলা হয়েছে 20 মিটার। তাহলে 20 মিটার 5 ইন্টু 9.8 ইন্টু 20। তো এটা ক্যালকুলেশন করে যত আসে তত, আর শক্তির একক যেহেতু জুল, তাহলে আনসার হবে এত জুল। ওকে, এবার আমরা আনসারটা মিলিয়ে দেখি। তো খেয়াল করো, এখানে আমাদের কি কি দেওয়া আছে। বস্তুর ভর 5 কেজি, বস্তুর ভর হচ্ছে 5 কেজি। এরপরে বলা আছে অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উচ্চতা 20 মিটার, বিভব শক্তি ইকুয়ালস টু হোয়াট। আর এই পাশে আমরা ফর্মুলা বসাবো। আমরা জানি বিভব শক্তি ইকুয়াল টু mgh, এম এর মান 5 ইন্টু 9.8 ইন্টু 20, তাহলে আসে 980 জুল, অর্থাৎ 980 জুল। তাহলে 5 কেজি ভরের কোনো বস্তুকে তুমি যদি ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় উঠাও, তাহলে বস্তুতে সঞ্চিত শক্তির পরিমাণ হবে 980 জুল, যেটাকে আমরা বিভব শক্তি বলে থাকি। এবার খেয়াল করো, 5 কেজি ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে তুমি 30 মিটার উচ্চতায় উঠালে বিভব শক্তি কত হবে। তো এই ম্যাথটা ঠিক আগের ম্যাথটার মতোই, যে এখানে বস্তুর ভর 5 কেজি, অর্থাৎ ভর ঠিক আছে, শুধু আমরা উচ্চতাটা 10 মিটার বাড়িয়ে দিয়েছি। তাহলে খেয়াল করো, অভিকর্ষ ত্বরণ জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, উচ্চতা এবার 30 মিটার, তাহলে বিভব শক্তি কত। আমরা জানি ইপি ইকুয়ালস টু mgh, এম এর মান 5, জি এর মান 9.8 এবং এইচ এর মান 30। তাহলে এখানে ক্যালকুলেশন করে বিভব শক্তি চলে আসলো 1470 জুল। ওকে, এবার খেয়াল করো, দুইটা ম্যাথটাকে আমরা পাশাপাশি কম্পেয়ার করি, তাহলে খেয়াল করব যে বস্তুর ভর একই রয়েছে। এইখানে উচ্চতাটা 20 মিটার, এইখানে উচ্চতাটা 30 মিটার। উচ্চতা বেড়ে গিয়েছে। এখানে উচ্চতা বাড়ার কারণে ভর ঠিক আছে, উচ্চতা বেড়ে যাওয়ার কারণে বিভব শক্তির মানটাও বেশি হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি বিভব শক্তির পরিমাণ ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতার উপর নির্ভর করে। উচ্চতা যত বেশি হবে বিভব শক্তিও তত বেশি হবে। দেখো, তাই কিন্তু হয়েছে। এখানে উচ্চতা 20 মিটার, যার কারণে বিভব শক্তি এসেছে 980 জুল। এখানে উচ্চতা বেড়ে 30 মিটার, আর এর কারণে এখানে কিন্তু বিভব শক্তিটাও বেশি হয়েছে। তাই আমরা বলতে পারি বিভব শক্তির পরিমাণ ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতার উপর নির্ভর করে। উচ্চতা যত বেশি হবে বিভব শক্তিও তত বেশি হবে। এবার খেয়াল করো, এই ম্যাথটাতে কি হয়েছে। 10 কেজি ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় উঠালে বিভব শক্তি কত হবে। তো আমরা আগের মতোই করেছি। আমরা জানি বিভব শক্তি ইকুয়ালস টু mgh, বস্তুর ভর 10 কেজি এবং অভিকর্ষ ত্বরণ জি জানা আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং উচ্চতা হচ্ছে 20। তাহলে এখানে বিভব শক্তি এসেছে 1960 জুল। আর এই ম্যাথটাতে খেয়াল করো, এখানে ছিল 10 কেজি ভরের বস্তু, আর এখানে 50 কেজি ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় উঠানো হলে বিভব শক্তি কত হবে। তো আমরা জানি বিভব শক্তি ইকুয়ালস টু mgh, এখানে বস্তুর ভর 50 কেজি, আর জি হচ্ছে 9.8 এবং উচ্চতা 20 মিটার। তাহলে এখানে চলে আসছে 9800 জুল। অর্থাৎ বস্তুর ভর, অর্থাৎ বস্তুটাকে ঠিক একই উচ্চতায়, দুইটা বস্তুকে একই উচ্চতায় উঠানো হয়েছে, একটার ভর বেশি একটার ভর কম থাকার কারণে যে বস্তুটার ভর বেশি তার বিভব শক্তিটাও বেশি এসেছে। তাহলে আমরা বলতে পারি যে বিভব শক্তির পরিমাণ বস্তুর ভরের উপরও নির্ভর করে। ভর যত বেশি হবে বিভব শক্তিও তত বেশি হবে। এবার একটা হোমওয়ার্ক রয়েছে যে 6 কেজি ভরের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 20 মিটার উচ্চতায় ওঠালে বিভব শক্তি কত হবে। তো এই হোমওয়ার্কটা ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই করতে পারবে। তো আজকে এ পর্যন্তই। তো তোমাদের এই ভিডিও লেসন গুলো দেখে যদি তোমাদের অধ্যায়ের পড়াগুলো বুঝতে সহজ হয়, তাহলে অবশ্যই স্টাডি টিউব এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলো শেয়ার করে দিবে।